জীবনের কোনো কোনো সময় ছোট্ট একটা ঘটনাও হৃদয়ে জায়গা করে নেয়। সারা জীবনেও যা ভোলা যায় না, মনে পড়লেই আলাদা একটা অনুভূতি হয়। তেমনই একটা ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। জায়গাটার নাম মনোহরপুর। প্রধান শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরের এই গ্রামটিতে গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব রকমের লোকজনের বসবাস ছিল। তার মধ্যে গরিব লোকেরা বেশিরভাগই কৃষি জমিতে কাজ করত। এদের নিজস্ব জমি প্রায় ছিল না বললেই চলে। পরের জমিতে কাজ করে যা মজুরি পায় তাতেই সংসার চলে যায়। গ্রামের এমনই একজন পরের জমিতে জন মজুর খাটা লোক হলো হরিচরণ। হরিচরণ এই বাড়িটাতেই থাকে। খড়ের চাল দেওয়া এই বাড়িতে দুটো ঘর। একটাতে হরিচরণ আর তার স্ত্রী বিমলা থাকে, অন্য ঘরটায় তাদের যমজ ছেলে গোপাল আর গোবিন্দ থাকে। সকাল হতে না হতেই বিমলা রান্না চাপিয়ে দেয়। আলাদা করে রান্নাঘর বলতে কিছু ছিল না। বাড়ির উঠানেই জোগাড় করে আনা শুকনো গাছের ডালপালা দিয়ে মাটির উনানে রান্না করত। খালবিল থেকে ধরে আনা মাছের তরকারি আর মাঠ থেকে তুলে আনা শাক ভাজা। বেশিরভাগ দিন এই রকমই রান্না হতো। বিমলার সাত সকালে রান্না করার কারণ হচ্ছে একটু পরেই গোপাল আর গোবিন্দ যমজ দুই ভাই ভাত খেয়ে স্কুলে যাবে। এখন দুজনে ঘরেতে বসে পড়াশোনা করছে। যতই অভাবের সংসার হোক, হরিচরণ আর বিমলা দুজনেই ছেলেদের পড়াশোনার জন্য যতটা কষ্ট করতে হয় ততটা করত। কারণ নিজেরা নিরক্ষর, কেউ স্কুলে ভর্তি হয়নি, কিন্তু এটা বুঝতো যে পড়াশোনা করার গুরুত্ব ঠিক কতটা। রান্না হয়ে গেলে বিমলা খাবারগুলো ঘরে নিয়ে চলে আসতো। গোপাল আর গোবিন্দ গরম গরম শাক ভাজা আর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিত। বিমলা নিজে হাতে দুই ছেলেকে খাবার পরিবেশন করে খুব সন্তুষ্ট হতো। খাওয়া হয়ে গেলে দুই ভাই তৈরি হয়ে স্কুলে চলে যেত। একদিনের জন্যেও স্কুল কামাই করতো না। আসলে গোপাল আর গোবিন্দ দুজনেরই পড়াশোনার প্রতি প্রচন্ড ঝোঁক ছিল। মনোহরপুর থেকে 3 কিলোমিটার দূরে শিবতারাতে যোগেন দাস শিক্ষা নিকেতনে পড়ে। দুজনেই এই স্কুলেরই 7ম শ্রেণীর ছাত্র। গোপাল আর গোবিন্দ স্কুলে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই বিমলা আর হরিচরণ খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যেত, লোকের জমিতে কাজ করার জন্য। সারা বছর চাষের কাজ তেমন একটা থাকে না, তাই একজন কাজ করলে যা মজুরি পায় তাতে সংসারও ঠিক করে চলে না। সেই জন্য দুজনকেই কাজে যেতে হতো। সবকিছু ঠিকঠাকই চলছিল। বর্ষা শুরুর মুখে একদিন রোদ ঝলমলের দিনে হঠাৎ করে দূর আকাশে কালো মেঘের উদয় হলো। আর মেঘটা বিভৎস দৈত্যের মতো এগিয়ে আসতে লাগলো, সঙ্গে গুরু গুরু আওয়াজ। আস্তে আস্তে মনোহরপুর গ্রামটাতে অন্ধকার নেমে আসতে লাগলো। সেই সময় গোপাল আর গোবিন্দ স্কুলে ছিল, আর তাদের মা বাবা বিমলা আর হরিচরণ মাঠে কাজ করছিল। তাদের জীবনেও যে অন্ধকার নেমে আসবে সেটা কেউই ভাবেনি। আবহাওয়ার অবস্থা খারাপ হচ্ছে দেখে গোপালদের স্কুল নির্দিষ্ট সময়ের একটু আগেই ছুটি দিয়ে দেওয়া হলো, যাতে ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই ছাত্ররা বাড়ি চলে যেতে পারে। কিন্তু গোবিন্দ আর গোপালের বাড়িটা স্কুল থেকে অনেকটাই দূরে ছিল, তাই দুরু দুরু বুকে দুই ভাই জোরে জোরেই হাঁটতে লাগলো। ওরা তখন বাড়ি আর স্কুলের মাঝ রাস্তায় এসে পৌঁছেছিল। জায়গাটায় গাছ আর মাঠ, কোনো বাড়ি নেই। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। হঠাৎ ঝড় উঠল। দুজনে দৌড়তে লাগলো এবং ঝড় ক্রমশ বাড়তে লাগলো। কিছুক্ষণ পর ঝড়ের তাণ্ডব কমে গেল। শুরু হলো বৃষ্টি। গাছগাছালির মধ্যে রাস্তা দিয়ে দুই ভাই ছুটে চলেছে। এটা একটা ছোটখাটো জঙ্গল। কিছুটা পথ যাওয়ার পরেই গাছগাছালি কমতে থাকলো। সামনেই ফাঁকা মাঠ, মাঝে মাঝেই বজ্রবিদ্যুতের আলোর ঝলকানি আর তার গুরুগম্ভীর আওয়াজ হতে লাগলো। মনোহরপুর গ্রামে ঢোকার আগেই এই মাঠটা পড়ে। এই ঝড় বৃষ্টিতেও কিছু লোকজন মাঠে কাজ করছিল। কৃষি জমিতে কাজ করলে ঝড় বৃষ্টিকে ভয় করলে চলে না। যত বৃষ্টি হয় ততই চাষের কাজ বাড়ে, বিশেষ করে প্রধান ফসল ধান চাষে। যতই সেচ ব্যবস্থা থাক না কেন, আমন চাষ মানেই বর্ষাকালের ধান চাষ। বর্ষার জলই বেশি করে দরকার।
দুই ভাই মাঠের কাছে আসতেই একটা প্রচন্ড জোরে আওয়াজ হলো। কাছে পিঠেই কোথাও বজ্রপাত হলো। দুই ভাই ভয়ে দাঁড়িয়ে পড়েছিল। তারপর প্রাণপণে বাড়ির দিকে দৌড় দিল। কিন্তু গোপাল আর গোবিন্দ বাড়ি ফিরে এসে দেখলো যে দুটো ঘরেই তালা দিয়ে বন্ধ আছে। তার মানে তাদের মা বাবা এখনো বাড়ি ফেরেনি। তাই দুজনে দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কয়েক ঘন্টা পরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তখনও আকাশটা কালো মেঘে ঢাকা ছিল। সেই ঝড় জলের সময় বিদ্যুৎ চলে গিয়েছিল, এখনও আসেনি। সারা মনোহরপুর গ্রামটাকে অন্ধকার যেন গ্রাস করে রেখেছিল। এই অবস্থায় গোপাল আর গোবিন্দের মা বাবা বিমলা আর হরিচরণ বাড়ি ফিরে এসেছিল, তবে জীবিত নয়, মৃত অবস্থায়। স্কুল থেকে ফেরার সময় যে তীব্র বজ্রপাতের জন্য গোপাল আর গোবিন্দ কানে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে পড়েছিল, তারা তখন জানতেও পারেনি যে সেই বজ্রপাতে তাদের মা বাবা মারা গেল। গ্রামের লোকেরা মাঠে গিয়ে তাদের মৃতদেহ দুটি বাড়ি নিয়ে এসেছে। স্বল্পভাষী, সৎ, পরোপকারী মানুষ দুটোর এমন মর্মান্তিক মৃত্যুতে বিভিন্ন বয়সের গ্রামের মানুষজন ছুটে এসেছে। এই মৃত্যুকে কেউই যেন মেনে নিতে পারছিল না। এত অল্প বয়সী দুটো ছেলের কি হবে? আর ওদের তো কোনো আত্মীয় স্বজনও নেই। এই সব ভেবে গ্রামের মানুষজনও বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। ছেলে দুটোর জন্য গ্রামবাসীরা খুব মায়ায় পড়ে গিয়েছিল। সবাই মিলে উদ্যোগ নিয়ে তাদের মা বাবার দেহ সৎকার থেকে শুরু করে ঘাট শ্রাদ্ধ ইত্যাদি সমস্ত পারলৌকিক কাজকর্ম করে দিয়েছিল। যখন যে পারত তাদের কাছে এসে খোঁজ খবর নিত, বিভিন্ন পরামর্শও দিত। গোপাল আর গোবিন্দ বিভিন্ন লোকের ফাই ফরমাসের কাজ করতে লাগলো। যেমন গোপাল প্রতিদিন পাড়ার শিবু জেঠুর দোকান আর বাজারটা করে এনে দিত। অন্যদিকে গোবিন্দ প্রতিদিন সকালে গ্রামের বামুনখুরির গরুগুলোকে মাঠে চড়াতে নিয়ে যেত। এত বড় দুর্ঘটনা, পেটের জ্বালায় পড়ে গ্রামের লোকের ফাই ফরমাস খাটা। তবুও দুই ভাই পড়াশোনায় বিরত থাকেনি। যখনই সময় পেত ঘরে পড়তে বসে যেত। এবং নিয়ম করে গোপাল আর গোবিন্দ স্কুলে যেত। এই কদিনে দুজনে আলু সেদ্ধ ভাত করতে শিখে নিয়েছে, কিন্তু সব দিন আবার সেটাও জুটত না। সেই দিনগুলোতে স্কুলের কাছে একটা দোকান থেকে মুড়ি আর বাতাসা কিনে খেয়ে নিত। আজ পূর্ণিমা, ঠিক 1 মাস আগে এই দিনেই কত দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। এই দিনেই গোপাল আর গোবিন্দ তাদের মা বাবাকে হারিয়ে অনাথ হয়েছিল। ছোট্ট কুঁড়ে ঘরটার চালটার একটি জায়গায় ঘরটা ঝরে গিয়ে ফাঁকা হয়ে গিয়েছিল। আর সেই ফাঁকা জায়গা দিয়েই ঘরের ভিতরে এক টুকরো চাঁদের আলো ঢুকে পড়েছিল। সেই আলোতেই ছিল একটা ছোট্ট কেক, আর পাশে একটা লম্ফ জ্বলছিল। গোপাল ঘুমোচ্ছিল, পাশে গোবিন্দ বসেছিল। ঘুম আসেনি, ওর মনটা খুব খারাপ ছিল। আজকের দিনেই বাবা মাকে হারিয়েছিল যে। আবার রাত 12টা বাজলেই দুই ভাইয়ের জন্মদিন। কয়েক মাস আগে পাশের বাড়ির ডাক্তার কাকুর মেয়ে মিলির জন্মদিনে বাড়িটা কত আলো আর ফুল দিয়ে সাজিয়েছিল, কত লোকজন এসেছিল। তাই দেখে দুই ভাই মা বাবার কাছে আবদার করেছিল তাদেরও জন্মদিন পালন করতে হবে। তখন তাদের মা বলেছিল, তোমরা বড় হচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারো আমরা খুব গরিব, অত সব আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে তোমরা যখন আবদার করেছো, ছোট করে হলেও তোমাদের জন্মদিন পালন করা হবে, কেমন? মা, এইবারের জন্মদিনে কিন্তু ফুল প্যান্ট কিনে দেবে। আমি কখনো ফুল প্যান্ট পরিনি। ঠিক আছে, তাই হবে। যেমন করে পারি এবছরের জন্মদিনে তোমাদের দুই ভাইকে একটা করে ফুল প্যান্ট কিনে দেব। আজকের দিনে মায়ের ওই কথাগুলো গোবিন্দর বারবার মনে পড়ছিল। ভাবছিল মা বাবা থাকলে জন্মদিনটা কত আনন্দেই না কাটত। আর গোপালের সেই আবদারটা গোবিন্দ ভোলেনি। মাকে একটা ফুল প্যান্ট কিনে দিতে বলেছিল। বিভিন্ন বাড়িতে টুকটাক কাজ করে দুই ভাই যা পয়সা পায় সেটা তাদের পড়াশোনা আর খাওয়া দাওয়ার জন্যই খরচ হয়ে যায়।
তবুও তার থেকে একটু একটু করে পয়সা জমিয়ে গোবিন্দ এই ছোট্ট কেকটা আর সঙ্গে গোপালের জন্য একটা ফুল প্যান্ট কিনে এনেছে। নিজের জন্যও একটা কিন্তু পয়সায় আর কুলোয়নি। এই সব কাজই গোবিন্দ গোপালের থেকে লুকিয়ে করেছে, ঠিক রাত 12টার একটু আগেই গোপালকে ঘুম থেকে তুলে সারপ্রাইজ দেবে বলে। তাই বারবার দেওয়াল ঘড়িটার দিকে তাকাচ্ছিল, যাতে ওই সময়টা অতিক্রম না হয়ে যায়। ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করে ঘুরে যাচ্ছিল। কিছুক্ষণ পর গোবিন্দ গোপালকে ঘুম থেকে তুলতে লাগলো। গোপাল, এই গোপাল, ও ডোট, একবার উঠে দেখ। গোপাল, এই গোপাল, ও ডোট। করেছিস কি? বাতি, কেক, কখন এসব ব্যবস্থা করলি রে? আমার তো খুব আনন্দ হচ্ছে, কিন্তু গোবিন্দ তুই তো আমাকে কিচ্ছু বলিসনি। নে নে, তাড়াতাড়ি নে, সময় চলে যাচ্ছে। আয়, আগে বাতিটা ফু দিয়ে নে ভাই। 1 2 3। গোপাল, তোর জন্য একটা গিফট। এতে ফুল প্যান্ট আছে। তোর খুব শখ ছিল একটা ফুল প্যান্ট পরার, তাই এটা কিনেছি। আমারটা কিনতে পারিনি, পরে কিনে নেব। গোপাল কিচ্ছু না বলে প্যাকেটটা নিচে রেখে পাশের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর গোপাল এই ঘরে আবার ফিরে এলো। গোবিন্দ, এই নে, এটা তোর জন্য গিফট। আমিও দুটো ফুল প্যান্ট কিনতেই দোকানে গিয়েছিলাম, একটা কিনতেই পয়সা শেষ হয়ে গেল। তাই ভাবলাম এখন তোর জন্য নেই, আমি না হয় পরেই নেব। আনন্দে দুই ভাই ঘরের মেঝেতে শুয়ে খুব হাসছিল। তাদের হাসি যেন থামতেই চায় না। এমন জন্মদিন পালন কেউ কোনোদিন দেখেছো? একরত্তি দুটি ছেলে পরিশ্রম করে নিজেদের খাওয়া দাওয়া পড়াশোনা চালিয়ে একে অপরের কাছ থেকে একটা করে ফুল প্যান্ট উপহার পেয়ে কি আনন্দই না পাচ্ছে, দেখলে মনটা ভরে যায়। জন্মদিনের আলোকসজ্জা নেই, জমকালো পোশাকের অতিথি নেই, দামি দামি উপহারও নেই, আছে শুধু অকৃত্রিম ভালোবাসা আর অফুরন্ত ভালো লাগা। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে একটি লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরও সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে আমাদের চ্যানেলে নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।